অর্থমন্ত্রী জনাব আবুল হাসান মাহমুদ আলী 2024-2025 অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন। মাননীয় স্পিকার, 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট এই মহান সংসদে উপস্থাপনের অনুমতি প্রার্থনা করছি। 7,97,000 কোটি টাকার বাজেট ঘোষণা, ঘাটতি 2,56,000 কোটি। সর্বোচ্চ বরাদ্দ পরিবহন ও যোগাযোগে, 3.5 লাখই থাকছে করমুক্ত আয় সীমা। আগামী 2024-25 অর্থ বছরে বাজেটে মোট 5,41,000 কোটি টাকা রাজস্ব আয় প্রাক্কলন করা হয়েছে, যা জিডিপির 9.7%। 15% কর দিলেই কালো টাকা হবে সাদা। বৈধ আয়ে সর্বোচ্চ কর 30%। যেটা ঘুষের টাকা যেটা আমরা বলি, সেই টাকাটাতে দিতে হচ্ছে 15%। তা আমি 15% দিয়ে সমস্যাটা কি? আমি 100 টাকা ঘুষ খেলাম, 55 টাকা দিয়ে দিলাম। তারা সুযোগ করে দিচ্ছে আমাদেরকে। এটা আমাদের অর্থনীতিতে বড় ধরনের একটা ইম্প্যাক্ট পড়বে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বাজেটকে স্বাগত জানিয়ে রাজধানীতে ক্ষমতাসীনদের মিছিল। আমলে নেওয়া হয়নি কারো প্রেসক্রিপশন, বললেন নেতারা। লুটপাট করতেই বাজেট, অভিযোগ বিএনপির। বেনজিরের আবেদনে সাড়া দিল দুদক, তারিখ পরিবর্তন করে আগামী 23 জুন তলব। জব্দকৃত সম্পত্তির তত্ত্বাবধায়ক নিয়োগের আবেদন মঞ্জুর করলেন আদালত। এবং সংখ্যাগরিষ্ঠতার অভাবে হাঁসফাঁস অবস্থা বিজেপির, নানা ফর্দ শরিকদের। পানি সম্পাদক, গ্রাম উন্নয়ন চান নীতিশ নাইডু। মোদির শপথে যোগ দিতে শনিবার ভারত যাচ্ছেন শেখ হাসিনা। শুরুতেই বাজেটের খবর। দু 2024-25 অর্থ বছরের জন্য ইতিহাসের সর্বোচ্চ 7,97,000 কোটি টাকার বাজেট ঘোষণা করা হলো। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী প্রথমবারের মতো সংসদে বাজেট প্রস্তাব উপস্থাপন করেন। ব্যয় মেটাতে সরকার 5,41,000 কোটি টাকা আয়ের লক্ষ্য ঠিক করেছে। এরপরও ঘাটতি 2,56,000 কোটি টাকা, যা দেশি বিদেশি ঋণ থেকে যোগান দেওয়া হবে। দেখব সানবির উপলের রিপোর্ট। দেশের 53তম আর আওয়ামী লীগ সরকারের টানা চতুর্থ মেয়াদের প্রথম বাজেট। নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী প্রধানমন্ত্রীকে সঙ্গে নিয়ে ঐতিহ্যবাহী ব্রিফকেস হাতে বৃহস্পতিবার বিকেল 3টায় সংসদ অধিবেশনের কক্ষে প্রবেশ করেন। মাননীয় অর্থমন্ত্রী, আপনি এখন বাজেট উপস্থাপন করুন। শুরু হয় 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পেশ। সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার শিরোনামে নতুন অর্থ বছরের জন্য 7,97,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়, যা চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটের চেয়ে 82,582 কোটি টাকা বেশি। বাজেট বাস্তবায়নে 5,41,000 কোটি টাকার রাজস্ব আয় করতে চায় সরকার। এর মধ্যে এনবিআরকে আয় করতে হবে 4,80,000 কোটি টাকা। এরপরও ঘাটতি থাকবে 2,56,000 কোটি টাকা। ঘাটতি মেটাতে পুরোটাই যোগান দেওয়া হবে দেশি বিদেশি ঋণ থেকে। অন্যদিকে ঋণের সুদ বাবদ আগামী অর্থ বছরে খরচ করা হবে 1,13,000 কোটি টাকা। আগামী 2024-25 অর্থ বছরে বাজেটের আকার প্রাক্কলন করা হয়েছে 7,97,000 কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ 2,65,000 কোটি টাকা। পণ্যমূল্যের লাগাম টেনে ধরে মূল্যস্ফীতি 6.5% মধ্যে রাখতে চায় সরকার। অর্থনীতির চাকা ঘুরিয়ে প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য ধরা হয় 6.75%। কৃষি খাত সহ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আগামী 2024-25 অর্থ বছরে 38,259 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। বরাদ্দের হিস্সায় এবারও পরিবহন ও যোগাযোগ খাত এগিয়ে।
নিম্ন স্তরের মানুষকে স্বস্তি দিতে বাড়ানো হয়েছে সামাজিক নিরাপত্তা বলয়। শিক্ষা ও স্বাস্থ্য খাতেও বাড়ছে বরাদ্দ। যোগাযোগ অবকাঠামো উন্নয়ন বাবদ আগামী 2024-25 অর্থ বছরে 80,498 কোটি টাকা বরাদ্দ প্রদানের প্রস্তাব করছি। প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনার পর অধিবেশন শেষে পাশ করা হবে 2024-25 অর্থ বছরের চূড়ান্ত আয় ব্যয়ের খতিয়ান। বৈশ্বিক সংকট আর অভ্যন্তরীণ অর্থনৈতিক চাপের মধ্যেই আরও একটি বাজেট। নতুন এই বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষকে স্বস্তি দেয়াই একটি বড় চ্যালেঞ্জ। অন্যদিকে প্রত্যাশা জনগণের করের টাকার এই বাজেট বরাদ্দের অপচয় রোধ করে যেন সঠিক এবং সর্বোচ্চ ব্যবহার করা হয়। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। এবারের বাজেটে সাধারণ মানুষকে স্বস্তি দিতে কমছে চাল, গম ও ভোজ্য তেল সহ অতি প্রয়োজনীয় নিত্যপণ্যের উৎসে কর। আর তাই খরচ কমছে কিডনি ডায়ালাইসিস ও ক্যান্সার চিকিৎসা, আবার বাড়ছে নির্মাণ কাজে ব্যবহৃত ইট, এলইডি বাল্ব, ফ্রিজ, এসি এবং সিগারেটের দাম। কর বাড়ানোর প্রস্তাবে সিম কার্ড কেনায় বাড়তি অর্থ গুনতে হবে এবার সাধারণ মানুষকে। থাকার জন্য একটি বাড়ি বানানোর স্বপ্ন দেখছেন? তাহলে শুনুন, আপনার স্বপ্ন পূরণে বাধা হচ্ছে ভ্যাটের খরচ। কারণ প্রস্তাবিত বাজেটে ইটের ওপর কর হার 10% থেকে বাড়িয়ে 20% করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। স্বপ্নের বাড়িতে বিদ্যুৎ সাশ্রয়ী এলইডি বাল্ব লাগাতে চান? এখানেও 5% ভ্যাট বেড়ে দাঁড়িয়েছে 15%। তীব্র গরমে নাকাল হওয়া থেকে বাঁচতে এসি লাগাবেন? এখানেও গুনতে হবে 7.5% ভ্যাট। নতুন বাড়িতে লেটেস্ট মডেলের ফ্রিজ না থাকলে কি চলে? 7.5% ভ্যাট দিয়েই কিনতে হবে আপনাকে। ভ্যাটের চাপ আর গরমে আপনার গলা শুকিয়ে কাঠ। গলা ভেজাতে জুস খেতে দিতে হবে 15% ভ্যাট। আইসক্রিম কিংবা কোমল পানীয় কম দামে পাবেন না কোনো কিছুই। আইসক্রিমে 10 আর কোমল পানীয়তে ভ্যাট দিতে হবে 30%। এত শত চাপ কমাতে সিগারেট ধরাবেন? তাতেও পকেট পুড়বে আপনার, কারণ বাজেটে বেড়েছে তামাকজাত এই পণ্যের দাম। সংসারের জটিল হিসাব নিকাশ সরিয়ে পরিবার নিয়ে অ্যামিউজমেন্ট পার্ক কিংবা থিম পার্কে বেড়াতে যাবেন? 7.5%-এর পরিবর্তে 15% ভ্যাট দিতে হবে আপনাকে। মনের দুঃখ ভাগাভাগি করতে স্বজনদের ফোন করবেন? সিম কার্ডের দাম বেড়ে দাঁড়িয়েছে 300 টাকা। কথা বলা কিংবা ইন্টারনেট ব্যবহারেও খরচ বেড়েছে আপনার। তবে নিত্যপণ্যের ক্ষেত্রে এবারের বাজেট কিছুটা স্বস্তি দিতে পারে আপনাকে, কারণ পেঁয়াজ, রসুন, মটর, ছোলা, চাল সহ অতি প্রয়োজনীয় পণ্যের উৎসে কর 2% থেকে কমিয়ে 1% করা হচ্ছে, ফলে কমবে দাম। এই খুশিতে গুঁড়া দুধ দিয়ে 1 কাপ চা খেয়ে চাঙা হতে পারেন আপনি, কারণ গুঁড়া দুধ আমদানিতে 20% সম্পূরক শুল্ক প্রত্যাহার করা হয়েছে। শুধু তাই নয়, দাম কমতে পারে দেশীয় মোটরসাইকেলের। ল্যাপটপ আমদানিতে কর হার 31% থেকে কমিয়ে 20% করা হয়েছে। কিডনি ডায়ালাইসিসে ব্যবহৃত ফিল্টার ও সার্কিট আমদানির শুল্ক 10% থেকে কমিয়ে 1% করা হয়েছে। এ কারণে কমবে ডায়ালাইসিস খরচ। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এবার বাজেট নিয়ে আলোচনায় ফিরবো। স্টুডিওতে এবার যুক্ত হচ্ছেন সহকর্মী সানবীর রূপল। রূপল, আমরা দুটো রিপোর্ট দেখছিলাম এবং শুরুতে আপনার রিপোর্টই দেখছিলাম, পরে শুভ খানের রিপোর্ট দেখছিলাম। সেই জায়গাটা যে বিষয়গুলো উঠে এসছে, সাধারণ মানুষ কিন্তু মূল্যস্ফীতির জাতাকলে একেবারে হাসপাস অবস্থা। সেই ক্ষেত্রে এবারের বাজেট আপনার বিশ্লেষণ কি বলে, কতটুকু স্বস্তি দিতে পারবে? আরেকটি কথা, আমরা শিরোনামেই বলছিলাম যে এবারের বাজেট কারো প্রেসক্রিপশনে হয়নি, এই কথার মানে অবতারণা কেন হলো? রাবি, আজকে দেশের যে 53তম বাজেটটি হয়েছে, অর্থাৎ এর আগে 52টি বাজেট হয়ে গেছে এবং এটি কিন্তু আওয়ামী লীগ সরকারের টানা চতুর্থবারের প্রথম বাজেট। নতুন সরকার, অর্থাৎ একদমই জানুয়ারির 7 তারিখে নির্বাচন হলো, তারপরে এবং অর্থমন্ত্রীও নতুন, যার ফলে পুরোপুরি একটি নতুন মোড়কে আমরা বাজেটটি দেখতে পেলাম। তো সেটার নতুনত্ব কতটুকু আছে সেটির বিষয়ে একটু বলতে চাই। সেটি হচ্ছে আকারের দিকে নতুনত্ব আছে, যে প্রত্যেক বছরের মতো আগের বাজেটের চেয়ে বড় এবং সংশোধিত চলতি অর্থ বছরের বাজেটের চেয়ে 82,000 কোটি টাকার মতো বেশি এবং আগের মূল বাজেটের চেয়ে 36,000 কোটি টাকার মতো বেশি। রাজস্ব আদায়ের চাপও কিন্তু বাড়ছে। প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা সেটি কিন্তু একটু লাগাম টেনে ধরা হচ্ছে, যে এর আগে যেমন প্রবৃদ্ধি প্রক্ষেপণ করা হতো 7% উপরে, এখন সেটি কোভিডের পর থেকে বৈশ্বিক সংকটের কারণে এবং নানামুখী চাপের কারণে সেটি কিন্তু প্রবৃদ্ধি কিছুটা নামিয়ে আনতে হয়েছে। অন্যদিকে সবচেয়ে আপনি যে বড় কথাটি বললেন সেটি হচ্ছে মানুষের আসলে জানবার বিষয় হচ্ছে তার স্বস্তির জায়গা কোথায়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভোগ্য পণ্যর জায়গাগুলোতে সরকার স্বস্তি দেওয়ার জন্য বেশ খাদ্যপণ্য জায়গাগুলোতে কর হার হ্রাস করার, যার ফলে এর কিন্তু একটি প্রভাব বাজারে পড়ার পড়াটাই আসলে খুবই স্বাভাবিক। এবং
যদি না পড়ে তাহলে সেক্ষেত্রে আসলে সরকার হয়তো অন্যভাবে এবং ভাবতে আপনি পারে। বলছিলেন যে নতুন সরকারের জাস্ট কয়েক মাস পরেই নতুন বাজেট, সেক্ষেত্রে এই সরকারের তো নির্বাচনী ইশতেহার ছিল মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ আইন এবং তাদের 1 নম্বর ইশতেহার ছিল, সেক্ষেত্রে নতুন বাজেটে তার একটা ইঙ্গিত দেখা যাচ্ছে। ইঙ্গিত দেখা যাচ্ছে, কিন্তু এই মুহূর্তে আপনি যদি দেখেন যে 10% কাছাকাছি মূল্যস্ফীতি, সেখান থেকে তারা বলছে যে আগামী 1 বছরের মধ্যে তারা এটি 6.5%-এর মধ্যে রাখতে চাচ্ছেন তারা। কিন্তু আসলে কতটুকু আদৌ বাস্তবতায় সম্ভব সেটি হয়তো দেখতে আরো আমাদের সময় লাগবে। তবে আমরা যদি একটু আলোচনায় আসি, যে আমি বলছিলাম যে কারো প্রেসক্রিপশনে এবারের বাজেট আসেনি। অর্থনীতি বিশ্লেষকরা নানা সময় বলেন যে বাংলাদেশ অন্যান্য যে আন্তর্জাতিক সংস্থা সেগুলোর চাপে আছে, তাদের প্রেসক্রিপশনে নানা পলিসি করছে। এবারে এই যে সংসদ থেকে যে বক্তব্য আসলো যে কারো প্রেসক্রিপশনে বাজেট করা হয়নি। হ্যাঁ, আপনি যদি দেখে থাকেন যে 1972 সালে বাজেট হয়েছিল 786 অর্থাৎ 786 কোটি টাকার, সেখান থেকে আজকে এই 7,97,000 কোটি টাকার বাজেট। এই বড় বাজেটের শুরুর দিক থেকে আমাদের কিন্তু আসলেই একদম কিছুই ছিল না, সেখান থেকে আমরা এখন এত বড় একটা বাজেট দিচ্ছি। সেক্ষেত্রে ওই সময়ে বাজেটে আপনি একটি উল্লেখযোগ্য অংশই থাকতো হচ্ছে বিদেশি ঋণ, বিদেশি সাহায্য, এবং যার ফলে আমরা আটকে যেতাম বিদেশি প্রেসক্রিপশনে। শেষ এই সময়ে আপনি দেখতে পেয়েছেন যে IMF এর কথা উঠে এসছে। IMF বলছে যে ভর্তুকি কমাতে হবে, যে ক্ষেত্রে জ্বালানি তেলের দামও কিন্তু বাড়ানো হলো, বারবার পরিবর্তন করা হচ্ছে, বিদ্যুতের দাম বাড়ানোর কথা প্রস্তাব করা হয়েছে, সেগুলো তাদের প্রেসক্রিপশনের অংশ। তবে সেক্ষেত্রে সরকারের যেটি শক্ত অবস্থান সেটি কিন্তু তারা ভর্তুকি। রুপুল, আপনার সঙ্গে আবার আলোচনায় ফিরবো, তার আগে আমরা সংবাদের যে আরো জায়গা আছে সেগুলো আমরা জানিয়ে দিতে চাই। সন্ধ্যার সময় আপনারা আরো দেখবেন ঢলের পানিতে সুনামগঞ্জে ভাঙল বাঁধ, হু হু করে 137টি হাওরে ঢুকছে পানি, বাড়ছে আতঙ্ক। সিলেট নগরে এখনো জলাবদ্ধতা। রাবি, একটি রিপোর্ট আছে আমাদের হাতে, সেই রিপোর্টটি একটু দেখে আসি। সেটি হচ্ছে কালো টাকা সাদা করার বিষয়ে। বিনা প্রশ্নে কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে এবার বাজেট প্রস্তাবে সুযোগ রাখা হয়েছে, এবং সেখানে একজন ব্যক্তি মাত্র 15% কর দিয়েই সেখানে সর্বোচ্চ 30% পর্যন্ত কর যারা দিচ্ছেন সেখান থেকে কিন্তু তারা সরে এসে কালো টাকা সাদা করার সুযোগ নিতে পারবেন। 23-24 অর্থ বছরের সম্পূরক বাজেট এবং 2024-25 অর্থ বছরের 7,97,000 কোটি টাকার যে বিশাল বাজেট উত্থাপন করা হলো জাতীয় সংসদে, সেখানে বিশাল অঙ্কের ব্যয়ের যোগান দিতে এনবিআর এর ঘাড়ে পড়ে 4,80,000 কোটি টাকার রাজস্ব। এই রাজস্ব সংগ্রহে উঠে পড়ে লাগতে হবে সংস্থাটিকে। করমুক্ত আয়ের সীমা অপরিবর্তিত রেখে বাড়ানো হয়েছে ব্যক্তি আয়ের করের সীমা। সাধারণ মানুষের ঘাম ছুটিয়ে অবৈধ সম্পদের মালিকদের সুযোগ দিলেন অর্থমন্ত্রী। বাজেট উত্থাপনে জানিয়ে দিলেন, দেশের আইনে যাই থাকুক না কেন, বিনা প্রশ্নে ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট ও ভূমিতে 15% কর পরিশোধ করে বিনিয়োগ করতে পারবেন অসৎ পথের উপার্জনকারীরা। অর্থাৎ সৎ ব্যক্তিদের 30% আয়কর দিলেও অসৎ ব্যক্তিরা পার পাবেন এর অর্ধেক দিয়ে। তাইলে আর লাভ হলো কি, আমার যেটা ঘুষের টাকা যেটা আমরা বলি সেই টাকাটাতে দিতে হচ্ছে 15%। তা আমি 15% দিয়ে সমস্যাটা কি, আমি 100 টাকা ঘুষ খেলাম, 55 টাকা দিয়ে দিলাম। এটা ভাই নিঃসন্দেহ অযৌক্তিক বিষয়। এ তারা সুযোগ করে দিচ্ছে আমাদেরকে যে আসো তুমি 5 কোটি টাকা বানাও, তার মধ্যে আমার 30 লাখ টাকা দিয়ে সাদা করে নাও। বিনা প্রশ্নে কালো টাকা সাদার এই সুযোগে আরো বেপরোয়া হয়ে উঠতে পারেন অসৎ ব্যক্তিরা, এমন আশঙ্কা অর্থনীতিবিদদের। এটা থাকা মানে হচ্ছে যারা আসলে সৎ করদাতা আছেন তারা নিরুৎসাহিত হন। এর আগে 2020-21 অর্থ বছরে 10% কর দিয়ে 20,500 কোটি টাকা বৈধ করা হয়। সে বছর সর্বোচ্চ পরিমাণ কালো টাকা সাদা করায় 2,064 কোটি টাকা রাজস্ব পায় এনবিআর। 2 বছর বিরতি দিয়ে আবারও সেই সুযোগ দিল সরকার। তাতে দেখার বিষয় কত টাকা রাজস্ব পায় এনবিআর। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। রিপোর্টে দেখছিলাম। তবে রূপল, আমরা যদি আমাদের রিপোর্টারের লাস্টের কথাটা দিয়ে শুরু করি, যে তবে এখন কিন্তু দেখার অপেক্ষা যে আসলে এই যে একটা সুযোগ দেওয়া হলো, যেটি নিয়ে বিশ্লেষকরা, অর্থনীতিবিদরা প্রশ্ন তুলেছেন যে যারা বৈধ পথে টাকা দেয়, সেটি নিয়ে কিন্তু আপনি একটু আগে সাধারণ মানুষের প্রতিক্রিয়া দেখছিলেন। তাদের প্রতিক্রিয়া কিন্তু আসলে ইতিবাচক নয়। কারণ হচ্ছে 30% কর দিচ্ছেন একজন বৈধ করদাতা, অন্যদিকে যিনি অবৈধ পথে আয় করেছেন তাকে 15% দিয়েই তিনি সাদা করতে পারছেন। এবং এতে দেখা যাবে যে বেশিরভাগ ক্ষেত্রে যারা অবৈধ পথে এই যে টাকাগুলো উপার্জন করেন বা প্রদর্শন করেন না, সেই মানুষগুলো উদ্বুদ্ধ হবে। আবার হচ্ছে গিয়ে সাধারণ ক্ষমা ঘোষণারও কিন্তু কথা রয়েছে। তো সেটি কিন্তু আরেকটি বড় আশঙ্কার বিষয় যে কালো টাকা আসলে কতটা বেড়ে যাবে। আবার ওদিকে ব্যাংকের যে টাকা রাখতে যাবেন সেখানে কিন্তু আপনাকে এবার দেখা যাচ্ছে আরো কিছুটা বেশি কর গুনতে হচ্ছে। একই সাথে আবার দেখা যাচ্ছে যে জাতীয় সংসদ সদস্যদের যারা গাড়ি কিনবেন বা গাড়ি আনবেন, তাদের ক্ষেত্রে নতুন একটা
করারোপ করার কথা বলা হচ্ছে, এটি অর্থনীতিতে কিভাবে প্রভাব ফেলবে? এটি হচ্ছে একজন সাধারণ মানুষ যখন খুবই বাজে অবস্থার মধ্যে থেকে ঝুলে ঝুলে বাসে যান, তখন তিনি হয়তো ভাবেন পাশের যে গাড়িটি সরকারি কর্মকর্তা নিয়ে যাচ্ছেন এসি চালিয়ে, তিনি কোনো কর ছাড়াই এই গাড়িটি বহন করছেন, কিন্তু এবার সেই সুযোগ থাকছে না। অর্থাৎ এটি কিন্তু একটি ইতিবাচক দিক যে 25% কর দিয়ে এখন সরকারি কর্মকর্তাদের গাড়ি আনতে হবে। সেক্ষেত্রে যে সামগ্রিকভাবে যেই মানুষগুলো আসলে মৌলিক চাহিদা, যেই দ্রব্যগুলো অতি প্রয়োজনীয় ব্যবহার্য, চাল গম, সেই জায়গায় উৎসে কর, আবার কালো টাকা সাদা করা, তারপর আবার এই যে সংসদ সদস্যদের গাড়ির উপর কর আরোপ, এই সব মিলে আপনি যদি সামগ্রিকভাবে বিশ্লেষণ করেন, বাজেটটি আসলে বলা চলে যে সব দিকে একটি ব্যালেন্স করার চেষ্টা করা হয়েছে, কিন্তু কতটুকু ব্যালেন্স করা যাবে সেটি আসলে পণ্যমূল্য প্রত্যেকবার যেই জায়গাটা গিয়ে আমরা আলোচনা শেষ করি যে অনেক বরাদ্দ দেওয়া হয় কিন্তু বাস্তবায়ন করা হয় না, এবং সেই বাস্তবায়ন করার ক্ষেত্রে সঠিকভাবে বাস্তবায়নের প্রশ্ন। সেই প্রসঙ্গটি আমি আজকের আমার প্রতিবেদনের শেষেও আপনি দেখে থাকবেন যে আসলে কোয়ালিটি বাজেট বাস্তবায়নটা হচ্ছে চ্যালেঞ্জ, এবং কোয়ালিটি বাস্তবায়ন না করা গেলে অনেক মন্ত্রণালয়ে কিন্তু টাকা আছে কিন্তু শেষ সময় তারা খরচ করতে পারে না। বাস্তবায়ন এনশিওর না করা গেলে আসলে জনগণের সুফল এত বড় বাজেটে কখনোই সম্ভব হবে না। সেটা বাজেট যত আকার বাড়বে তারপরও এটি সম্ভব নয়। রুপুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই আলোচনায় যুক্ত হয়ে বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। ধন্যবাদ রাব্বি। বাজেট আলোচনা নিয়ে যুক্ত হয়েছিলেন সহকর্মী সানভীর রুপুল। আপনারা দেখছেন সন্ধ্যার সময়, একটু পর আবারও ফিরছি, সঙ্গেই থাকুন। সংকট সময়ে গণমুখী ও বাস্তবসম্মত বাজেট হয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বাজেটটি কারো প্রেসক্রিপশন মেনে প্রণয়ন করা হয়নি বলেও মন্তব্য করেছেন তিনি। তবে একে গতানুগতিক বাজেট উল্লেখ করে দেশে অর্থনৈতিক সংকট দেখা দেওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন সংসদের বিরোধী দলীয় নেতা জি.এম. কাদের। সংকটে বাস্তবসম্মত গণমুখী আমরা আমাদের বাজেট এই সরকারই করেছি, এখানে কোনো প্রেসক্রিপশনে চলার লোক ভালোভাবে করা হয়েছে, কোথাও কোথাও কিন্তু কামানো হয়েছে। তো এখন দেখতে হবে আমাদের টোটাল বাজেটের ব্যবসায়ীদের উপরে কি রকম ইম্প্যাক্ট করবে। বাট ওভারঅল জেনারেলি আমি মনে করি বাজেটটা ভালো হয়েছে। আমার কাছে একেবারে গতানুগতিক বাজেট মনে হয়েছে, আমি বিশেষত্ব কোনো কিছু পাইনি। আমার ধারণা এই বাজেট উত্তর বাংলাদেশ একটা বড় ধরনের অর্থনৈতিক সংকটের মুখোমুখি হতে পারে। সারা বিশ্বের যে বৈশ্বিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, সেই অনুপাতে এই বাজেট তো অবশ্যই একটা চ্যালেঞ্জিং বাজেট। যে বাজেট আজকে অনেকের কাছে হয়তো মনে হবে এটা পরিপূর্ণ করা কষ্টসাধ্য, তবে আমি বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন যদি ওনাকে হায়াতে দান করেন, ইনশাল্লাহ এই বাজেট পরিপূর্ণ হয়েও আমরা সামনেতে আরো ভালো জিনিস পাবো। প্রস্তাবিত বাজেটকে লুটেরাদের বাজেট আখ্যা দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, লুটপাট করতেই এই বাজেট দেওয়া হয়েছে। এটি শুধু গণবিরোধী নয়, দেশবিরোধী বাজেট বলেও মন্তব্য তার। সরকার লুটেরাতে পরিণত হয়েছে, তো লুটেরাদের বাজেট হবে কি জন্য? লুট করার জন্য। তো এটাই আমি দেখতে পাচ্ছি যে আবার একটা নতুন করে লুট করার পরিকল্পনা করা হয়েছে। অর্থাৎ এই যে আপনাদের সেই তথাকথিত বাজেট যেটা দেওয়া হয়েছে আর কি, এই বাজেটে আপনার আয়ের চেয়ে ব্যয় অনেক বেশি, এবং আপনার যে সমস্ত জায়গাগুলোতে আপনার আয়ের অংশ দেখানো হচ্ছে তাতে করে সাধারণ মানুষের উপরে এই সমস্ত বোঝাটা গিয়ে পড়ে যাচ্ছে, এবং এই ব্যয়টা মেটানোর জন্য তারা যেটা করবে সেটাও সাধারণ মানুষের উপর গিয়েই পড়বে। সন্ধ্যার সময় আরও থাকছে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে ডালাসে অনুশীলন টাইগারদের। শরীফুল ফিট না হলে বিকল্প প্রস্তুত, দাবি প্রধান নির্বাচকের। বিশ্ব আসরে শুভ সূচনার বাজেটকে জনবান্ধব আর স্মার্ট বাজেট উল্লেখ করে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলো। বিকেলে বাজেট পরবর্তী প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করে ছাত্রলীগ। মধুর ক্যান্টিন থেকে শুরু হওয়া মিছিলে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানের নেতাকর্মীরা এতে অংশ নেন। এদিকে বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের পক্ষ থেকে আনন্দ মিছিল বের করা হয়। প্রস্তাবিত এই বাজেটকে সাধুবাদ জানিয়ে মানুষের প্রত্যাশা পূরণ করার আশা ব্যক্ত করেছেন নেতারা। দেখছেন সন্ধ্যার সময়। ভারতে তৃতীয় দফায় সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে তাই শনিবার ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে শরিকদের দাবি দাওয়া পূরণে এবার বেশ বেগ পেতে হচ্ছে বিজেপিকে। গুরুত্বপূর্ণ দুই শরিকদের একজন নীতিশ কুমার,
তিনি পেয়েছেন 4 পূর্ণমন্ত্রী ও 1টি প্রতিমন্ত্রী পদ চেয়ে তিনি আবদার করেছেন। আবার অন্যদিকে চন্দ্রবাবু নাইডু 3টি পূর্ণমন্ত্রী ও আবার একই সাথে 2টি প্রতিমন্ত্রীর পদেরও আবদার করেছেন। কেবল তাই নয়, স্পিকার পদও দাবি করেছেন চন্দ্রবাবু। পরিস্থিতির ফেরে এখন ছোট দলের দাবি মানা ছাড়া রাস্তা নেই আবার বিজেপিরও। দেখছেন সন্ধ্যার সময়। শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ সামনে রেখে ডালাসে অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। ভ্রমণের ঝক্কির পর অনুশীলনেও নানা বাধার মুখে বাংলাদেশ দল প্রথম ম্যাচের ভেন্যু গ্র্যান্ড প্রেইরির মূল মাঠে প্রস্তুতি থেকে বঞ্চিত হয়েছেন শান্তরা। এদিন ফুল রান আপে বোলিং করেছেন তাসকিন, অনুশীলনে ব্যস্ত সময় কাটিয়েছেন সাকিব মাহমুদুল্লাহরাও। ইনজুর্ড পেসার শরীফুল ইসলামকে নিয়ে এখনই চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে চায় না দল, বরং অপেক্ষা করে যে কোনো মূল্যে সুস্থ শরীফুলকে দলের সঙ্গে চায় টিম ম্যানেজমেন্ট। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। 7,97,000 কোটি টাকার বাজেট ঘোষণা, ঘাটতি 2,56,000 কোটি, 3.5 লাখই থাকছে করমুক্ত আয়সীমা, 15% করে কালো টাকা হবে সাদা, বৈধ আয় সর্বোচ্চ কর 30%। এবং বাজেটকে স্বাগত জানিয়ে রাজধানীতে ক্ষমতাসীনদের মিছিল, আমলে নেওয়া হয়নি কারো প্রেসক্রিপশন, বললে নেতারা লুটপাট করতেই বাজেট, অভিযোগ বিএনপির। এই ছিল আমার কাছে থাকা সন্ধ্যার সময়। এরপর জনপদের সময় নিয়ে যুক্ত হবেন সহকর্মী জাফর সাদিক। ধন্যবাদ গোলাম রাব্বি। জনপদের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।